ডাক্তারের ঘরে এমন নীরবতা নেমে এলো যেন কেউ হঠাৎ পৃথিবীর সব শব্দ বন্ধ করে দিয়েছে। আমি কাপা গলায় বললাম, ডাক্তার সাহেব, কি হয়েছে? প্লিজ কিছু বলুন। ডাক্তার একবার আরশাদের দিকে তাকালেন। আরশাদ ধীরে ধীরে মাথা নিচু করলো, তারপর ফিস ফিস করে বলল, আজ আর লুকিয়ে লাভ নেই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ডাক্তার টেবিলের উপর হলদে কাগজটা রাখলেন। 18 বছর আগে আপনার স্বামী একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেই দিন তিনি একটি সম্মতিপত্রে সই করেছিলেন। আমি অবাক হয়ে বললাম, কিসের সম্মতিপত্র? ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন, সেটা বলার অধিকার আসলে আপনার স্বামীর। আমি আরশাদের দিকে তাকালাম। 18 বছরে প্রথমবার তার চোখে পানি দেখলাম। সে কাপা গলায় বলল, যেদিন তুমি সব স্বীকার করেছিলে সেই দিন আমি তোমাকে মারতে চেয়েছিলাম। আমার বুকে ভেতর হিম হয়ে গেল। তারপর আমি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। সারা রাত ঢাকা শহরের রাস্তায় হেঁটেছি। মাথার শুধু একটাই চিন্তা ছিল, সব শেষ করে দিব। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ভোরের দিকে একটা ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি চেয়ার থেকে প্রায় উঠেই দাঁড়ালাম। কি? আরশাদ চোখ বন্ধ করলো। লোকজন আমাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার নিচু গলায় বললেন, তার শরীর বেঁচে গিয়েছিল, কিন্তু দুর্ঘটনায় তিনি এমন একটি আঘাত পান যার কারণে তিনি আর কোনোদিন স্বাভাবিক দাম্পত্য জীবনযাপন করতে পারবেন না। আমার চারপাশ ঝাপসা হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে আরশাদের দিকে তাকালাম। সে এতদিন একটা কথাও বলেনি। আমি ফুঁফিয়ে কেঁদে উঠলাম। তুমি আমাকে বলনি কেন? আরশাদ মৃদু হেসে বলল, কারণ তুমি তখনই নিজের ভুলের শাস্তি নিজেকে দিয়ে দিয়েছ। আমি আর নতুন করে তোমাকে অপরাধী করতে চাইনি। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে এই সাদা বালিশটা? সে জানালার বাইরে তাকিয়ে বলল, ওটা তোমার জন্য ছিল না, নয় না? আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে কার জন্য? আরশাদ ধীরে ধীরে বলল, ওটা ছিল আমার নিজের ভাঙ্গা অহংকারের জন্য। আমি তোমাকে ছুঁতে পারতাম না, কারণ যতবার তোমার থেকে হাত বাড়াতে যেতাম মনে হতো আমি যথেষ্ট নই। আমার চোখের দিকে অনবরত পানি ঝরছিল। 18 বছর ধরে আমি ভেবেছিলাম সে আমাকে শাস্তি দিচ্ছে, আর সে নিজেকেই শাস্তি দিয়ে গেছে। ঠিক তখনই ডাক্তার আবার রিপোর্টের শেষ পাতাটা খুললেন। তার কণ্ঠ এবার আরও গম্ভীর। আরও একটা বিষয় আছে। আমরা দুজনই তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, রিপোর্ট অনুযায়ী আরশাদের শরীরে যেই রোগ ধরা পড়েছে তাতে চিকিৎসা না শুরু করলে তার হাতে সময় খুব বেশি নেই। আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি শুধু আরশাদের হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বললাম, 18 বছর আমি তোমার ক্ষমার অপেক্ষা ছিলাম। এখন তুমি কোথাও যাবে না। আরশাদ অনেক বছর পর প্রথমবার ধীরে ধীরে তার কাঁপা আঙ্গুলগুলো আমার হাতের উপর রাখলো। আরশাদের কাঁপতে থাকা আঙ্গুল প্রথমবার আমার হাত ছিল। 18 বছর, পুরো 18 বছর পর। আমার চোখের পানি আর থামলো না। আমি তার হাত দুটো নিজের দুই হাতের ভেতর শক্ত করে চেপে ধরলাম। সে হাত সরিয়ে নিল না, বরং অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভেবেছিলাম এই স্পর্শের অধিকার আমি হারিয়ে ফেলেছি। আমি মাথা নাড়ালাম, না, অধিকার আমি হারিয়েছিলাম। ডাক্তার আমাদের কিছু সময় একা থাকতে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ঘরে শুধু আমি আর আরশাদ। এমন নীরবতা যা 18 বছরে কোনোদিন আমাদের মধ্যে নামেনি। কিছুক্ষণ পরে আমি খুব আস্তে জিজ্ঞেস করলাম, ডাক্তার যে বললেন তোমার হাতে সময় কম, আসলে কি হয়েছে? আরশাদ মৃদু হেসে ফাইলটা আমার হাতে দিল। রিপোর্টের শেষ পাতায় বড় অক্ষরে লিভার ক্যান্সার, 3য় পর্যায়ে। আমার মাথার ভেতর যেন সব শব্দ থেমে গেল। আমি ফিসফিস করে বললাম, না, এটা হতে পারে না। আরশাদ শান্ত গলায় বলল, 3 মাস আগে জানতে পেরেছি। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। 3 মাস? হ্যাঁ। আমাকে বলনি কেন? সে জানালার বাইরে তাকিয়ে বলল, কারণ আমি চাইনি আমার জন্য তোমার চোখে আবার দয়া দেখাতে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, তুমি কিভাবে ভাবলে আমি শুধু দয়া করব? আমি তো এখনও তোমার। কথাটা শেষ করতে পারলাম না। আরশাদ আমার দিকে তাকালো। তার চোখেও জল। এখনও কি, নয় না? আমি মাথা নিচু করে বললাম, এখনও তোমাকে ভালোবাসি। কথাটা বলেই মনে হলো বুকের ভেতরে জমে থাকা 18 বছরের পাথরটা যেন একটু হালকা হলো। আরশাদ চোখ বন্ধ করলো। তার গাল বেয়ে ধীরে ধীরে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। এই কথাটা শুনতে আমার 18 বছর সময় লেগে গেল। ঠিক তখনই আরশাদের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাফি, মানে আমাদের ছেলে। ফোন ধরতে ওপাশ থেকে রাফি উৎকণ্ঠিত কণ্ঠে বলল, আব্বু, তোমরা কোথায়? হাসপাতাল থেকে ফোন এসেছে কেন? আরশাদ কিছু বলার আগে আমি ফোনটা হাতে নিয়ে বললাম, বাবা, তোমার আব্বুর শরীরটা একটু খারাপ। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রাফি বলল, আমরা এখনই আসছি। 1 ঘন্টার মধ্যে ছেলে আর মেয়ে হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তারের মুখ থেকে সত্যিটা শুনে দুজনে স্তব্ধ। মেয়ে আয়শা কান্না চেপে বলল, আব্বু, এত বড় কথা আমাদের বলনি কেন? আরশাদ মৃদু হেসে উত্তর দিল, তোমাদের হাসি মুখ দেখতে চেয়েছিলাম। সেদিন সন্ধ্যা হাসপাতাল থেকে বের হওয়ার সময় হঠাৎ প্রবল বৃষ্টি নামলো। আমি ছাতা খুলতে যাচ্ছিলাম। আরশাদ আমাকে থামিয়ে দিল। খুব ধীরে বলল, মনে আছে শেষবার আমরা একসঙ্গে বৃষ্টিতে ভিজেছিলাম কবে? আমি উত্তর দিতে পারলাম না, কারণ সেই দিনটার পরই তো আমাদের জীবনে নেমে এসেছিল 18টা বছরের নীরবতা। আরশাদ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যদি সময় সত্যি কম থাকে তাহলে বাকি দিনগুলো আর কোনো সাদা বালিশ থাকবে না। তার কথা শেষ হতে আমার চোখ আবার ভিজে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হাসপাতালের গেটের সামনে একটি কালো মাইক্রোবাস এসে থামলো। সেখান থেকে নেমে এলো এক মধ্যবয়সী না। হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি তাকে সঙ্গে সঙ্গেই চিনে ফেললাম। তিনি ছিলেন সাজিদের স্ত্রী মেহেরিন। 18 বছর আগে একবার দূর থেকে দেখেছিলাম তাকে, তারপর আর কখনো নয়। তিনি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন, চোখে বিস্ময়, কিন্তু রাগের কোনো ছাপ নেই। তুমি নয় না, তাই না? আমি মাথা নিচু করে বললাম, জি। আমার গলা শুকিয়ে কাট।
আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সবার সামনে অপমান করবেন, একটা চড় মারবেন অথবা বলবেন আমার সংসার ভাঙার শাস্তি পেয়েছ। কিন্তু তিনি যা বললেন তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি অনেকদিন ধরে তোমাকে খুঁজছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। আমাকে? তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন। হ্যাঁ, কারণ তোমার একটা সত্য জানার অধিকার আছে। আমার বুক ধড়পড় করে উঠল। আরশাদও নীরবে আমাদের কথোপকথন শুনছিলেন। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যেদিন সাজিদের সঙ্গে সম্পর্ক শেষ করেছিলে সেদিনই সে আমার কাছে সব স্বীকার করেছিল। আমার চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি তাকে ক্ষমা করতে পারিনি, কিন্তু সে এরপর আর কোনোদিন অন্য কারোর দিকে তাকায়নি। সারা জীবন নিজের ভুলের অনুতাপ পড়েছে। আমি ফিসফিস করে বললাম, সে এখন কোথায়? মেহেরিনের চোখের জল এসে গেল। তিনি হাসপাতালের ভেতরে ক্যান্সার ওয়ার্ডের দিকে তাকিয়ে বললেন, এখানেই। আমার বুক কেঁপে উঠল। ক্যান্সার? শেষ স্টেজ। আমি যেন দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। 18 বছর আগে যে ভুল 4টি জীবনকে বদলে দিয়েছিল, আজ তার শেষ অধ্যায়ও একই হাসপাতালে এসে মিলেছে। ঠিক তখনই এক নার্স দৌড়ে এসে বললেন, ম্যাডাম, রোগীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেছে। মেহেরিন দ্রুত ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে আমার সামনে দাঁড়ালেন। তার হাতে একটি পুরনো খাম। তিনি খামটি আমার দিকে বাড়িয়ে দিলেন আর বললেন, এটা সাজিদ আমাকে বলেছিল, যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় তাহলে যেন তোমার হাতে তুলে দিই। আমার হাত কাঁপছিল। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট চিঠি। সেখানে লিখা, নয়না, আমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলাম। তোমার সংসার ভাঙাতে আমিও সমান অধিকারী। যদি কোনোদিন আরশাদ তোমাকে ক্ষমা করে তাহলে আর কখনো তার হাত ছেড়ে দিও না। কারণ যে মানুষ রাগ দেখাতে পারে না তার বুকের ভেতরে সবচেয়ে বেশি ঝড় বয়ে যায়। সাজিদ। চিঠিটা পড়ে আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি ধীরে ধীরে আরশাদের দিকে তাকালাম। সে কিছু বলল না, শুধু অনেক বছর পর নিজের ইচ্ছায় আমার হাতটা শক্ত করে ধরে রাখলো। ঠিক তখনই হাসপাতালের করিডোরে ডাক্তারদের ছুটোছুটি শুরু হয়ে গেল। একজন নার্স দৌড়ে এসে চিৎকার করে বলেন, মিস্টার আরশাদ আহমেদের পরিবারের লোক কে আছেন? রোগী অজ্ঞান হয়ে গেছেন। আমার হাত থেকে চিঠিটা মেঝেতে পড়ে গেল। নার্সের কথা শুনে আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি ছুটে গেলাম জরুরি বিভাগের দিকে। ডাক্তাররা আরশাদকে নিয়ে ব্যস্ত। কেউ অক্সিজেন দিচ্ছেন, কেউ রক্তচাপ মাপছেন। আমি কাচের দরজার বাইরে শুধু আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ, এবার আর আমার কাছ থেকে তাকে কেড়ে নিও না। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। ক্লান্ত গলায় বললেন, উনি আপাতত বিপদমুক্ত, কিন্তু সময় খুব কম। চিকিৎসা দ্রুত শুরু করতে হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, যা যা লাগবে আমি করব। ডাক্তার মাথা নাড়ালেন। চিকিৎসার পাশাপাশি ওনার মানসিক শান্তিটাও খুব দরকার। অনেক দিনের চাপ ওনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আমি নীরবে মাথা নিচু করলাম। সেই চাপের বড় অংশের কারণ তো আমি নিজেই। সন্ধ্যার দিকে আরশাদের জ্ঞান ফিরল। আমি তার পাশে বসেছিলাম। 18 বছর পর প্রথমবার তার হাত ধরে। সে চোখ খুলে আমার দিকে তাকালো। মৃদু হেসে বলল, এত কাঁদছো কেন? আমি ভেজা চোখে বললাম, কারণ আমি আর এক মুহূর্ত তোমাকে হারানোর ভয় নিয়ে বাঁচতে চাই না। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে করে বলল, নয়না, বাড়িতে গিয়ে একটা কাজ করবে। কি কাজ? আমাদের বিছানার মাঝখানে যে সাদা বালিশটা আছে ওটা সরিয়ে ফেলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, আজই সরিয়ে ফেলবো। সেই রাতে আমি বাড়ি ফিরলাম। শোবার ঘরের দরজা খুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল। সবকিছু আগের মতোই আছে। আলমারি, ড্রেসিং টেবিল, দেয়াল ঘড়ি আর বিছানার মাঝখানে রাখা সেই সাদা বালিশ। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। 2 হাতে বালিশটা তুলে বুকে জড়িয়ে ধরলাম। তারপর ফুফিয়ে কেঁদে উঠলাম। 18 বছরের কান্না যেন একসঙ্গে বেরিয়ে এলো। পরক্ষণে আমি বালিশটা আলমারির উপর রেখে দিলাম। বিছানার মাঝখানটা ফাঁকা হয়ে গেল। প্রথমবার মনে হলো এই ঘরটা আবার ঘর হয়ে উঠতে পারে। ঠিক তখনই বালিশের নিচে একটা পুরনো খাম চোখে পড়লো। অবাক হয়ে সেটা খুললাম। ভেতরে আরশাদের লেখা একটা চিঠি। উপরে লেখা ছিল, যদি কোনোদিন তুমি এই বালিশটা সরাও। আমার হাত কাঁপতে লাগলো। চিঠির প্রথম লাইন পড়তেই চোখ ঝাপসা হয়ে গেল। নয়না, তুমি যদি এই চিঠিটা পড়ো তাহলে বুঝবে তুমি এখনো আমাদের সম্পর্কটা বাঁচাতে চাও। আমি কাঁদতে কাঁদতে পুরো চিঠিটা খুললাম, কিন্তু শেষ পাতায় পৌঁছাতেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি যদি এই পৃথিবীতে না থাকি, চিঠির লাইনটা পড়তে আমার চোখ ঝাপসা হয়ে গেল। কাঁপতে কাঁপতে পরের লাইনগুলো পড়তে শুরু করলাম। নয়না, যেদিন তুমি আমায় সবকিছু স্বীকার করেছিলে সেদিন আমি তোমাকে হারিয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো আমি নিজেকেও হারিয়েছিলাম। তোমাকে ঘৃণা করে আমিও শান্তিতে থাকতে পারিনি। তোমাকে ক্ষমা করতে না পেরে আমি নিজেকেও শাস্তি দিয়েছি। আমাদের মাঝখানে সাদা বালিশটা তোমার জন্য যতটা ছিল তার চেয়ে বেশি ছিল আমার অহংকারের জন্য। যদি কোনোদিন তুমি এই বালিশটা সরিয়ে ফেলো তাহলে বুঝবে তুমি শুধু ক্ষমা চাইতে নয়, আবার নতুন করে বাঁচতে চেয়েছো। সেদিন যদি আমি বেঁচে থাকি আমার হাতটা ধরো, আর যদি না থাকি তাহলে নিজেকে আর কোনোদিন দোষ দেবে না। মানুষ ভুল করে, কিন্তু সারা জীবন সেই ভুলে কবরের পাশে বসে থাকাটাও আর বড় ভুল। আমি তোমাকে ক্ষমা করেছি অনেক আগেই, শুধু মুখ ফুটে বলতে পারিনি। তোমার আরশাদ। চিঠিটা বুকে জড়িয়ে আমি হাওমা করে কেঁদে উঠলাম। এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে গেলাম। হাসপাতালে করিডোরে পৌঁছাতে দেখি ছেলে রাফি আর মেয়ে আয়শা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছেন। আমার বুক কেঁপে উঠলো। আমি ছুটে গিয়ে বললাম, আব্বু, কি হয়েছে? রাফি চোখ মুছতে মুছতে বলল, আম্মু, আব্বু তোমাকে ডাকছে। আমি দৌড়ে কেবিনে ঢুকলাম। আরশাদ খুব দুর্বল হয়ে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। তবুও আমাকে দেখে মৃদু হাসলো। আমি তার পাশে বসে তার হাত দুটো শক্ত করে ধরে বললাম, আমি বালিশটা সরিয়ে ফেলেছি। তার চোখের জল চলে এলো। খুব কষ্ট করে সে বলল, তাহলে আজ আমাদের মাঝখানে আর কোনো দেওয়াল নেই। আমি কান্না চেপে বললাম, না, আর কখনো থাকবেও না। সে খুব আস্তে আমার হাত চেপে ধরলো। 18 বছর অপেক্ষার পর এটাই ছিল আমাদের প্রথম পূর্ণ স্পর্শ। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে ফিসফিস করে বলল, নয়না, আমি তোমাকে ক্ষমা করেছি। তুমি কি নিজেকে ক্ষমা করবে? আমি ভেঙে পড়ে বললাম, করব, শুধু তুমি সুস্থ হয়ে আমার পাশে থেকো। আরশাদ মৃদু হাসলো। চেষ্টা করব। ঠিক তখনই মনিটরের শব্দ বদলে গেল। ডাক্তার আর নার্সরা দ্রুত ভেতরে ঢুকলো। আমি বাইরে দাঁড়িয়ে শুধু দোয়া করছিলাম। কয়েক মিনিট পর ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখে এবার একটুখানি হাসি। বিপদ কেটে গেছে, চিকিৎসা ভালো সাড়া দিচ্ছে, তবে দীর্ঘ চিকিৎসা লাগবে। আমি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। 1 বছর পর আজ আমাদের বিয়ের 48তম
বিবাহবার্ষিকী। ডাইনিং টেবিলে রাফি, আয়েশা, নাতি নাতনিদের হাসিতে পুরো বাড়ি ভরে গেছে। খাওয়া শেষে আরশাদ আমার দিকে তাকিয়ে বলল, চলো একটু ছাদে যাই। সন্ধ্যার বাতাসে আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। হঠাৎ সে আমার হাতটা নিজের হাতে নিল। এবার আর কোনো দ্বিধা নেই, কোনো সাদা বালিশ নেই, কোনো নীরব দেওয়াল নেই, শুধু দেরিতে ফিরে পাওয়া একটুখানি শান্তি। আমি তার কাঁধে মাথা রেখে বললাম, জানো আমাদের ঘরে এখনো সেই সাদা বালিশটা আছে। সে অবাক হয়ে তাকালো। আমি হেসে ফেললাম। ফেলে দিইনি, রেখে দিয়েছি, যেন আমরা কোনোদিন ভুলে না যাই নীরবতা কখনো সমস্যার সমাধান নয়। ক্ষমা আর সত্যি বলার সাহস একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। আরশাদ আমার হাতটা আরো শক্ত করে ধরলো। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছিল, আর 18 বছরের অন্ধকার পেরিয়ে আমাদের জীবনে অবশেষে একটি শান্তি সন্ধ্যা নেমে এলো। ধন্যবাদ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।